সো আমরা প্লেন অটোনোমাস সিস্টেম পড়তেছিলাম। আজকের ক্লাসে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাবিলিটি অ্যানালাইসিস অফ লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম বেসড অন আইগেন ভ্যালুজ। তো স্ট্যাবিলিটি বলতে কি বোঝায় সেটা আমরা গত ক্লাসে একটা আইডিয়া দিছি যে কোন একটা লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট এই দুটো যদি কাছাকাছি হয় তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে আমাদের সলিউশন কার্ভটা শুরু হয়ে, ধরো ক্রিটিক্যাল পয়েন্ট এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, তো ইনিশিয়াল পয়েন্ট থেকে কার্ভটা শুরু হয়ে কি ক্রিটিক্যাল পয়েন্টের দিকে যাবে, নাকি ওটার চারপাশে ঘুরঘুর করবে, নাকি হচ্ছে দূরে সরে যাবে। এই তিন ধরনের জিনিস, এই জিনিসটাকে অ্যানালাইসিস করাকেই আমরা বলি স্ট্যাবিলিটি অ্যানালাইসিস। এবং যদি ক্রিটিক্যাল পয়েন্টের দিকে যায় বা তার আশেপাশেই থাকে তখন সেটাকে আমরা বলছিলাম লোকালি স্ট্যাবল, আর যদি দূরে সরে যায় তাহলে হচ্ছে আনস্ট্যাবল। তো এখন এই যেহেতু আমরা দেখে আসছিলাম গত ক্লাসে যে কোন একটা লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের যে সলিউশন গুলো আসলে কেমন হবে সেটা আসলে ওই ম্যাট্রিক্সটার উপরেই ডিপেন্ড করে। যে আমরা কত স্লাইডে এটা দেখাইছিলাম। এখানে দেখো, হ্যাঁ, এখানে দুইটা এক্সাম্পল দেয়া ছিল যে লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম, দুইটা সিস্টেম দেয়া আছে, দুইটার ইনিশিয়াল কন্ডিশন কিন্তু x0 = 2 0। ইনিশিয়াল কন্ডিশন সেম ছিল, জাস্ট আমাদের এই যে ম্যাট্রিক্স যেটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এ যেটা সেটা এখানে হচ্ছে 2 8 -1 -2, আর এইটার ক্ষেত্রে হচ্ছে 1 2 -1/2 1। ঠিক আছে, অর্থাৎ ম্যাট্রিক্স দুইটা আলাদা, এবং সেই কারণে কিন্তু দেখো এখানে আমরা একটা পিরিয়ডিক সলিউশন পাইছি আর এই জায়গাতে একটা নন পিরিয়ডিক এবং ডাইভারজেন্ট সলিউশন পাইছি, অর্থাৎ এই সলিউশনটা আনস্টেবল আর এই সলিউশনটা কিন্তু স্টেবল। তো এবং এই দুইটা ক্ষেত্রেই কিন্তু আমাদের ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে 2 0, আর ক্রিটিক্যাল পয়েন্ট কত, ক্রিটিক্যাল পয়েন্ট এখান থেকে বের করতে পারবো না। ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমাদের কি করতে হবে, যে এই এই দুইটা সমান সমান, এটা হচ্ছে পি অফ এক্স, এটা হচ্ছে কিউ অফ এক্স, এই দুইটা সমান সমান 0 ধরে সলভ করতে হবে। তো দ্যাট মিনস সহজ কথায় আমাদের এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এ এক্স, যেটা সেই এ এক্সটা পুরোটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড, তো এ এক্সটা সমান সমান 0 ধরতে হবে। তো এক্স সমান সমান 0 ধরলে তাহলে এক্স এর ভ্যালু অবভিয়াসলি, এটা তোমরা লিনিয়ার অ্যালজেব্রায় পড়ে আসছো যে এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয়, হোমোজিনিয়াস সিস্টেম যেটা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম সেটার দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে ইউনিক জিরো সলিউশন, যেটা ইউনিক ট্রিভিয়াল সলিউশন থাকবে, কারণ এখানে এক্স এর ভ্যালু গুলো তুমি যদি 0 বসাও, এক্স যে ভ্যারিয়েবল সবগুলো যদি 0 বসাও তাহলে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে তো 0 হবেই, এটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। এবং এই ট্রিভিয়াল সলিউশনটাই একমাত্র ইউনিক সলিউশন হবে যদি আমাদের এ ইনভার্স এক্সিস্ট করে। এ ইনভার্স যদি এক্সিস্ট করে তাহলে এটাই একমাত্র সলিউশন হবে। আর যদি এ ইনভার্স এক্সিস্ট না করে, অর্থাৎ অন্যভাবে বললে যে ডিটারমিনেন্ট এ যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলেই তো এ ইনভার্স এক্সিস্ট করে। তো ডিটারমিনেন্ট এ যদি নট ইকুয়ালস টু 0 হয় তখন শুধুমাত্র একটা ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন, এবং সেটা হচ্ছে 0, ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0, ওই ট্রিভিয়াল সলিউশন যেটাকে আমরা বলি। 6 না, এটা 0। ওকে, আচ্ছা। আর যদি এ ইনভার্স এক্সিস্ট না, মানে এক্সিস্ট না করে, অর্থাৎ ডিটারমিনেন্ট এ যদি হচ্ছে 0 হয়, এই ডিটারমিনেন্ট এটা যদি 0 পাও তাহলে এটার ইনফাইনাইট সংখ্যক সলিউশন থাকতে পারে। তোমরা লিনিয়ার অ্যালজেব্রা যদি ভুলে যাও তাহলে ওখানে আবার একটু রিভিউ করবা। তো এইখানে দেখো আমাদের যে ম্যাট্রিক্স দুইটা আছে সেই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রেই আমরা যদি ডিটারমিনেন্ট বের করি, 2/2 ম্যাট্রিক্স যেহেতু ডিটারমিনেন্ট বের করা খুব ইজি, তো এখানে -4 আর হচ্ছে +8, তার মানে নন জিরো, তার মানে এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল। সুতরাং এটাতে একটাই ইউনিক সলিউশন আছে, এই যে আমি যদি এটাকে 0 ধরি তাহলে সেই সিস্টেমের একটাই ইউনিক সলিউশন পাবো এবং সেটা হচ্ছে 0 0। তার মানে 0 0 বা অরিজিন হচ্ছে এই সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্ট, এই যে অরিজিনটা। তো এখানেও দেখো ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টের খুব কাছাকাছি 2 0, এবং সেটা কিন্তু আশেপাশ দিয়েই ঘুরঘুর করতেছিল। তার মানে এটা একটা স্টেবল সলিউশন এবং ক্রিটিক্যাল পয়েন্টটা একটা স্টেবল ক্রিটিক্যাল পয়েন্ট। আর আহ, এইখানে দেখো, এইখানে হচ্ছে আমাদের কত আসে, 1 1 হচ্ছে, আমরা কত পাচ্ছি, 1, আর এখানে প্লাস 1 2 ইন্টু -1/2, আর তার আগে মাইনাস, তার মানে এখানেও নন জিরো আসতেছে, 2 আসতেছে, দ্যাট মিনস হুইচ ইজ নন জিরো। তাহলে এই ক্ষেত্রেও আমাদের ম্যাট্রিক্সটা ইনভার্টিবল, বাট এই ক্ষেত্রে কিন্তু সলিউশনটা পিরিয়ডিক হয় নাই। এই ক্ষেত্রেও আমাদের 0 0 হচ্ছে একমাত্র ইউনিক ক্রিটিক্যাল পয়েন্ট, 0 0। এবং সেই 0 0-তে 0 0-র পাশেই 2 0 পয়েন্টটাতে ইনিশিয়াল পয়েন্ট, সেখান থেকে শুরু হয়ে কিন্তু সেটা দূরে সরে গেল।
নন পিরিয়ডিক সলিউশন হলো এবং সেটা ডাইভারজেন্ট হলো, আনস্টেবল হলো আর কি। তো জাস্ট ম্যাট্রিক্সটার একটু স্লাইট চেঞ্জের কারণে, ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো একটু চেঞ্জ হয়ে গেছে, সেই কারণে কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। তার মানে ম্যাট্রিক্সের উপরে যেহেতু এটা ডিপেন্ড করতেছে, তো এই যদি ইনিশিয়াল কন্ডিশন সেম থাকে তাহলে ম্যাট্রিক্স, আমরা দেখছিলাম যে লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম আমরা যখন সলভ করি তখন আসলে কি করি, ওই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো বের করি, তাই না? আইগেন ভ্যালু গুলো যদি রিয়েল ডিস্টিংক্ট হয় তাহলে একরকম ভাবে সলিউশন করি, যদি সেম হয় তাহলে অন্যরকম ভাবে সলিউশন করি। তো এগুলো আমরা পড়ে আসছি লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে 3/3 সিস্টেমও আমরা সলভ করে আসছি, এটা তো 2/2। তো আলটিমেটলি যেটা বলতে যাচ্ছি, তাহলে আমাদের আসলে বোঝা যাচ্ছে যে এই আইগেন ভ্যালু গুলোর উপরেই আসলে ডিপেন্ড করে যে স্ট্যাবিলিটিটা কেমন হবে, সলিউশন গুলো কি, ক্রিটিক্যাল পয়েন্ট গুলো কি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে, এটা আসলে ওই আইগেন ভ্যালু দেখেই আমাদের বুঝতে পারার কথা। ঠিক আছে? তো এই কারণেই ম্যাথমেটিশিয়ানরা যেটা করছেন যে তারা এই যতগুলো আমাদের কেস আছে, আইগেন ভ্যালু গুলো প্রথম 3টা কেস আমরা পড়ছিলাম, রিয়েল ডিস্টিংক্ট, তারপর রিয়েল ইকুয়াল, আর একটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। এবং এই প্রত্যেকটা কেসের মধ্যে আরো কিছু সাব কেস করে তারা মোটামুটি সব ধরনের কেসের জন্যই ল্যামডার ভ্যালু গুলো কি কি হলে সলিউশনের প্যাটার্ন গুলো কেমন হবে, ক্রিটিক্যাল পয়েন্টের দিকে যাবে নাকি যাবে না, সেই জিনিসগুলো তারা অ্যানালাইসিস করে বের করে রাখছেন। তো এই জিনিসগুলো আমি এখানে মানে শর্টকাটে তোমাদের এখানে গ্রাফ সহ লিস্টিং করছি, জাস্ট তোমাদের দেখার জন্য। এই জিনিসগুলো আসলে মুখস্থ করাটা জরুরি না, আমরা এই জিনিসগুলোকে পরবর্তীতে সামারাইজ করে একটা থিওরেম হিসেবে দেখব। তো এটা জাস্ট ওই থিওরেমটা বোঝার সুবিধার জন্য তোমাদের এই সবগুলো এখানে লিস্ট করা আছে, আমরা দেখবো একটা করে একটা। তো এখানে প্রথম যে কেসটা আছে, যে আইগেন ভ্যালুর উপরে বেস করে যেহেতু আমরা ক্লাসিফাই করব, সো আইগেন ভ্যালুর ক্ষেত্রে প্রথম কেস যেটা ছিল মনে আছে কিনা, যে রিয়েল ডিস্টিংক্ট আইগেন ভ্যালু, আমাদের যে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স যে ম্যাট্রিক্সটা আছে, সরি সিস্টেমটা আছে, সেই সিস্টেমের যে এ যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, সেটার আইগেন ভ্যালু দুইটা রিয়েল ডিস্টিংক্ট হবে। এখন এই রিয়েল ডিস্টিংক্টের মধ্যে আবার 5টা সাব কেস তৈরি করা হয়েছে, দেখো। প্রথম সাবকেসটা হলো যে নন জিরো এন্ড অপোজিট সাইন। অপোজিট সাইন রিয়েল ডিস্টিংক্ট মানে বাস্তব সংখ্যা হবে এবং আলাদা হবে দুইটা ভ্যালু। ল্যামডা যেহেতু এখানে আমাদের এ যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তাহলে আমাদের দুইটা ল্যামডা থাকবে, একটা হচ্ছে ধরো ল্যামডা 1 বললাম আর একটা ল্যামডা 2। তো হতে পারে দুইটা ল্যামডার মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ, এখানে আমরা ল্যামডা 1 কে নেগেটিভ ধরছি, ল্যামডা 2 কে পজিটিভ ধরছি। সোজা কথায় একটা নেগেটিভ একটা পজিটিভ হবে, তাহলে এই ক্ষেত্রে তো রিয়েল এবং আলাদাই হলো ভ্যালু দুইটা। সো এটা একটা কেস হতে পারে যে দুইজনের কেউই জিরো না, একজন পজিটিভ একজন নেগেটিভ। আর অথবা হতে পারে দুইজনই নেগেটিভ এবং আনইকুয়াল। ঠিক আছে, অর্থাৎ ধরো একটা হলো যে -5 আর একটা হলো -2, তাহলে সেক্ষেত্রেও আমরা আলাদা রিয়েল ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পাচ্ছি এবং দুইটাই নেগেটিভ পাচ্ছি। অথবা এটার উল্টাটা হতে পারে, দুইটাই বোথ পজিটিভ হতে পারে, ধরো একটা +2 আর একটা +5, একটা +2। তো এটাও হতে পারে, অথবা একটা জিরো আর একটা নেগেটিভ, এটা হলেও তো দুইটা আসলে রিয়েল ডিস্টিংক্টই হলো। যে ধরো ল্যামডা ওয়ান হচ্ছে ধরো -5 আর ল্যামডা 2 হচ্ছে জিরো, তাহলে একটা জিরো একটা নেগেটিভ, অথবা উল্টাটা হতে পারে একটা পজিটিভ আর একটা জিরো, এটাও হতে পারে। তো এই 5টার বাইরে আসলে মানে জিরো পয়েন্টটাকে এক্সট্রা স্পেশাল ভাবে হিসাব করা হয়েছে, এবং জিরো পয়েন্টটাকে মানে সেন্টার করে তুমি এদিক সেদিক করে তুমি মোটামুটি 5টা সাবকেস তৈরি করতে পারবা। প্রত্যেকটা সাবকেসের জন্য এখন আমরা হচ্ছে সলিউশনের প্যাটার্ন গুলো দেখবো এবং সেই অনুযায়ী ক্রিটিক্যাল পয়েন্টটাকে ক্লাসিফাই করব আর কি। তো দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে যদি আমাদের ল্যামডা গুলো অর্থাৎ আইগেন ভ্যালু গুলো যদি অপোজিট সাইনের হয় এবং কেউই যদি জিরো না হয়, জিরো তো আসলে আমরা ওটাকে নিউট্রাল হিসেবে চিন্তা করি, পজিটিভ না নেগেটিভও না, সো অপোজিট সাইন বলা মানেই হচ্ছে কেউই জিরো না। আচ্ছা, তো একজন নেগেটিভ একজন পজিটিভ। তো এই ক্ষেত্রে এখানে দেখো একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটা আসলে কিভাবে ইন্টারপ্রেট করতে হবে, এটা হলো যে এই যে ভি ওয়ান, এখানে দুটা ভি ওয়ান ভি টু দুটা ভেক্টর দেওয়া আছে, দেখো। আমাদের 0 0 হচ্ছে কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তো ল্যামডা 1 হচ্ছে একটা আইগেন ভ্যালু, ল্যামডা 1 এর জন্য তুমি একটা আইগেন ভেক্টর পাবা, এগুলোকে আমরা এর আগে K1 বলে আসছি। জিলের বইতে K1 K2 দিয়ে লেখা হয়েছে। আর এই ভি ওয়ান ভি টু হচ্ছে, এগুলো হচ্ছে এডওয়ার্ডস এর বই যেটা, সেখানে ভি ওয়ান ভি টু ভেক্টর যেহেতু আইগেন ভেক্টর, তো সেটাকে ভি ওয়ান ভি টু হিসেবে ডিনোট করা হয়েছে। ল্যামডা 1 এর আইগেন ভেক্টরটা হচ্ছে ভি ওয়ান, আর ল্যামডা 2 এর আইগেন ভেক্টরটা হচ্ছে ভি টু। এবং এই আইগেন ভেক্টরকে আমরা তো টু ডাইমেনশনাল প্লেনে অবশ্যই রিপ্রেজেন্ট করতে পারি।
এটা তো মানে কঠিন কিছু না। ধরো তুমি ল্যামডা 1 যে ভ্যালুটা পাইছো সেটার জন্য যে আইগেন ভেক্টরটা পাইছো v1 সেটা সাপোজ ধরো সেটা হচ্ছে 1 1, ঠিক আছে? আইগেন ভেক্টরটা এর আগে আমরা আইগেন ভেক্টর কিভাবে বের করতে হয় সেগুলো তো আমরা দেখে আসছি। তো ধরো 1 1 যেহেতু এখানে 2 বাই 2 ম্যাট্রিক্স, সো 2 বাই 2 একটা সরি 2 বাই 1 একটা কলাম ম্যাট্রিক্স হবে। সো v1 সমান সমান এরকম ধরো 1 1 পাইলা, তাহলে সেটাকে টু ডাইমেনশনাল প্লেনে কিভাবে আহ, আহ, মানে ভেক্টরটা ড্র করতে হবে? এই যে এক্স অ্যাক্সিস বরাবর 1, ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ডিস্টেন্স যেতে হবে, দেন তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে এই দিকে ডিরেকশন, এটা হচ্ছে তাহলে আমাদের v1, ঠিক আছে? একইভাবে v2 যদি ধরো তোমার আসে 3 মাইনাস 1, তার মানে হচ্ছে কি 3 একক এদিকে মাইনাস 1 একক এদিকে, তাহলে এইদিকে যাবে তখন। তো আমরা অবভিয়াসলি ওই 0 0 অরিজিন থেকে ওই ভেক্টর গুলোকে ড্র করতে পারবো, আইগেন ভেক্টর গুলোকে। তো এখানে এই যে v1 v2 যে ড্র করা হয়েছে এই দুইটা আসলে এই একটা হচ্ছে ল্যামডা 1 এর আইগেন ভেক্টর আর একটা হচ্ছে ল্যামডা 2 এর আইগেন ভেক্টর। এবং এই আইগেন ভেক্টর দুটো ড্র করার পর দেখো এখানে কি করা হয়েছে, যে দুইটা লাইন ড্র করা হয়েছে এই আইগেন ভেক্টরের মানে বরাবর আর কি, আইগেন ভেক্টর দুটোকে কন্টেইন করে এরকম দুইটা লাইন ড্র করা হয়েছে। এবং এর ফলে এই পুরো এই যে এই দুইটা লাইন ড্র করার পরে L1 আর L2 নাম দেওয়া হয়েছে। এই চারটা কোয়াড্রেন্ট হইলো, দেখো এটা হচ্ছে কোয়াড্রেন্ট 1, কোয়াড্রেন্ট 2, কোয়াড্রেন্ট 3, কোয়াড্রেন্ট 4, চারটা কোয়াড্রেন্ট হয়েছে না? তো এই চারটা কোয়াড্রেন্টে দেখো মানে কোনো একটা সলিউশন এখানে আসলে এগুলো আমরা ডিটেইলস খুব যাচ্ছি না, জাস্ট প্যাটার্নটা খেয়াল করো যে যে কোনো সলিউশন যে কোনো একটা কোয়াড্রেন্টেই থাকবে, ঠিক আছে? এবং মানে ডিপেন্ড অন দা ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন কোথায় আছে সেটার উপরে ডিপেন্ড করে সে স্টার্ট করবে। এবং ইনিশিয়াল কন্ডিশনটা যদি ধরো এই কোয়াড্রেন্টে কোথাও থাকে তাহলে সলিউশনটা এই কোয়াড্রেন্টের মধ্যেই থাকবে, ঠিক আছে? এবং এখানে যে এই যে C1 C2 গ্রেটার দ্যান লেস দ্যান 0 এগুলো লেখা হয়েছে, C1 C2 কোত্থেকে আসছে বলতো? C1 C2 আসছে হচ্ছে আমাদের যে সলিউশন ছিল, সলিউশন এই যে x অফ t সমান সমান C1, তারপরে আমরা লিখছিলাম K1 e টু দি পাওয়ার এরকম লিখছিলাম না, C1 এবং প্লাস C2। এখানে C1 C2 দুইটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল। এই আরবিটারি কনস্ট্যান্ট গুলোর ভ্যালু যদি পজিটিভ নেগেটিভ হয়, কম্বিনেশন আমরা করতে পারি যে দুইটাই পজিটিভ বা একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম 4 ধরনের কম্বিনেশন তো করা যায়, তাই না? সেই প্রত্যেকটা কম্বিনেশনের জন্য সলিউশন গুলো কোন কোয়াড্রেন্টে থাকবে সেটা এখানে দেখা হয়েছে। যদি হচ্ছে তোমার C1 C2, এখানে আমরা K1 দিয়ে লিখছি, K1 আইগেন ভেক্টর বা এই এই বই অনুযায়ী লিখলে এখানে V1 একই কথা। তো C1 C2 দুইটাই যদি পজিটিভ, তুমি যদি ইনিশিয়াল কন্ডিশন তোমার যদি দেয়া থাকে এবং ইনিশিয়াল কন্ডিশন বসানোর পরে যদি তুমি দেখো যে C1 C2 দুটাই পজিটিভ আসছে, তাহলে সলিউশনটা এই যে এই কোয়াড্রেন্টে থাকবে, এই যে C1 গ্রেটার দেন 0, C2 গ্রেটার দেন 0। এবং দেখো ধরো ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে তোমার এটা, আর এটা তো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট দেয়াই ছিল 0 0 অরিজিন। সো এইখান থেকে ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু হয়ে সলিউশনটা দেখো আস্তে আস্তে প্রথমে ক্রিটিক্যাল পয়েন্টের দিকে একটু অ্যাপ্রোচ করছিল, বাট তারপরে আস্তে আস্তে ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে। এবং এটা আজীবন এই কোয়াড্রেন্টের দিকেই থাকবে, ঠিক আছে? এই কোয়াড্রেন্টই থাকবে এবং এই L2 লাইন বরাবর আসলে অ্যাসিম্পটোট হবে, L2 লাইন বরাবর যাইতে থাকবে। এবং একইভাবে যদি হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্টটা ধরো এই কোয়াড্রেন্টে থাকতো তাহলে সলিউশনের প্যাটার্নটা এই যে এরকম হইতো, যদি এই কোয়াড্রেন্টে থাকতো তাহলে এইরকম হতো। তো এই এই হচ্ছে চারটা কোয়াড্রেন্টই প্যাটার্নটা দেওয়া আছে। এটা হচ্ছে যদি আমাদের আইগেন ভ্যালু দুইটা যদি অপোজিট সাইনের হয়, রিয়েল এবং ডিস্টিংক্ট, এবং সেই ক্ষেত্রে আমরা এই ধরনের প্যাটার্নের সলিউশন পাবো। যে কোনো সলিউশন মানে তোমার যেইখানে ইনিশিয়াল পয়েন্ট গুলো থাকুক সলিউশনের প্যাটার্ন গুলো এরকম হবে। এবং আর সলিউশন যদি ক্রিটিক্যাল পয়েন্টে থাকে তখন তো সেটা মুভ করবে না, এটা আমরা আগেই বলছি, কারণ সেক্ষেত্রে তার কোনো ভ্যালোসিটি নাই। তো এই ধরনের ক্রিটিক্যাল পয়েন্ট বা এই ধরনের কেসে ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে স্যাডেল পয়েন্ট। মানে এটা আসলে স্যাডেল পয়েন্ট মানে সলিউশন গুলো আসলে ডাইভারজেন্ট বলা যায়, বাট পুরোপুরি ডাইভারজেন্টও না, কিছু সময়ের জন্য সে কাছাকাছি থাকতেছে, ঠিক আছে? তো এই এই ধরনের কেসে ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে স্যাডেল পয়েন্ট। এখানে একটা নিউমেরিক্যাল এক্সাম্পলও আমি দিয়ে দিছি, এটা ম্যাথমেটিকা দিয়ে ড্র করা। এই যে যে গ্রাফটা দেখতেছো, এটা তোমরা চাইলে নিজেরাও ম্যাথমেটিকাতে এগুলো ড্র করে দেখতে পারো। এখানে যে নিউমেরিক্যাল এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে x প্রাইম ইজ ইকুয়াল টু x। এখানে a এর ভ্যালুটা দেখো দেওয়া আছে 2 3 আর 2 1। এখানে যদি আমরা ডিটারমিনেন্টটা হিসাব করি, ডিটারমিনেন্ট কত আসে? ডিটারমিনেন্ট a সমান সমান 2 একে 2 মাইনাস হচ্ছে 6, তার মানে -4, which is not equals to 0। এবং এই ক্ষেত্রে আমরা আইগেন ভ্যালু যদি বের করি তাহলে কি 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 পাবা? একটা পাবা -1 আর একটা পাবা 4, তার মানে আমাদের আইগেন ভ্যালু গুলো অপোজিট সাইনের, একটা নেগেটিভ একটা পজিটিভ। এবং
সুতরাং আমাদের প্যাটার্নটা একটু আগে আমরা যেরকম দেখছি এই সলিউশনের প্যাটার্নটাও সেরকম হওয়া উচিত। এবং যদি আইগেন ভেক্টর বের করো এই -1 এর জন্য আইগেন ভেক্টর পাবা হচ্ছে 1 -1। তো 1 -1টাকে আমরা যদি ড্র করি এই যে এদিকে এক্স এদিকে হচ্ছে ওয়াই, তাহলে 1 এই বরাবর আর -1 এই বরাবর, তার মানে এই যে ঠিক এই ডায়াগোনাল বরাবর যাবে। তা এবং দেখো ডিরেকশন মানে ভেক্টরের আইগেন ভেক্টরের ডিরেকশনটা এইদিকে হবে, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম আইগেন ভেক্টর। আর 4 এর জন্য যে আইগেন ভেক্টরটা সেটা হচ্ছে 3 2। 3 2 টা হচ্ছে তুমি এইদিকে 3 ঘর যাবা, তাহলে এই 3 ঘর আর 2 এদিকে 2 ঘর গেলে তাহলে এই যে এরকম একটা আইগেন ভেক্টর পাবা। এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড আইগেন ভেক্টর। তো এই দুইটা আইগেন ভেক্টর তুমি ড্র করার পরে তারপরে যদি দুইটা লাইন ড্র করো তাহলে যে এখানে 4টা কোয়াড্রেন্ট হলো। এবং দেখো সলিউশন গুলো আসলে কি হচ্ছে, মানে একটা লাইন থেকে শুরু হয়ে আরেকটা লাইনের দিকে কনভার্ট করে এইভাবেই চলতে থাকে এবং যেই সলিউশনটা যেই কোয়াড্রেন্টেই থাকে সেই কোয়াড্রেন্টেই আছে। সো আগের যে প্যাটার্নটা আমরা বলে আসছি যে যেরকম হওয়ার কথা ল্যামডা বা আইগেন ভ্যালু যদি অপোজিট সাইনের হয় এখানেও কিন্তু আমরা সেরকমই পাচ্ছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও আমাদের এই যে অরিজিন যে ক্রিটিক্যাল পয়েন্টটা আছে সেটা হচ্ছে একটা স্যাডেল পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট এখন আমরা যেটা দেখবো কেস 1.2, অর্থাৎ দুইটা আইগেন ভ্যালু যদি নেগেটিভ হয়। তো দুইটা আইগেন ভ্যালু নেগেটিভ হলে কি হয় সেটা বলার আগে আমি কয়েকটা ডেফিনেশন কয়েকটা টার্মিনোলজি তোমাদের এখানে আছে, এই জিনিসগুলো আগে একটু বোঝা দরকার। এই জিনিসগুলো আগে একটু বলি, তারপরে হচ্ছে এই কেসে কি হবে সেটা আমরা বলতেছি। যে প্রথম যে একটা টার্মিনোলজি বা নতুন একটা টার্ম আসতেছে সেটা হচ্ছে স্টেবল নোড। স্টেবল নোড বা এটাকে নোডাল সিঙ্ক এই কথাও বলা হয়, নোডাল সিঙ্ক। তো স্টেবল নোড বলতে আসলে নোড বলতে আমরা কি বুঝি? নোড বলতে কোনো একটা পয়েন্টই বোঝায়, যে কোনো মানে পয়েন্ট বা কোনো একটা প্রান্ত বা কোনো একটা কি বলবো একটা চিহ্ন, ঠিক আছে। নোড ওই ওই পয়েন্টটা একটা সার্টিন একটা শীর্ষ। তো স্টেবল নোড, স্টেবল বলতে বোঝাচ্ছে যে এই নোডটা স্টেবল। তো তার মানে কি আমাদের সলিউশন গুলো সব আমরা কি বলছিলাম স্ট্যাবিলিটির সংজ্ঞায়, যে স্টেবল বললে আমরা বুঝাই লোকালি স্টেবল বললে সলিউশন গুলো সব ওটার দিকে যাবে, ওই ক্রিটিক্যাল পয়েন্টের দিকে যাবে বা হচ্ছে ওইটার আশেপাশে ঘুরঘুর করবে। এই কথাটাই এখানে ম্যাথমেটিক্যালি বলা হয়েছে ইফ এভরি ট্র্যাজেক্টরি অ্যাপ্রোচেস, আমাদের ইনিশিয়াল কন্ডিশন যদি আশেপাশে থাকে ক্রিটিক্যাল পয়েন্টের, যেখান থেকেই শুরু করুক না কেন ইনিশিয়াল কন্ডিশনটা যদি আশেপাশে থাকে, তাহলে ওই যতগুলো ট্রাজেক্টরি হোক প্রত্যেকটা ইনিশিয়াল কন্ডিশনের জন্য এখানে ক্রিটিক্যাল পয়েন্ট যদি ইনিশিয়াল পয়েন্ট এখানে হয় তাহলে এখান থেকে এটার দিকে যাবে, বা ইনিশিয়াল পয়েন্ট যদি এখানে হয় তাহলে এখান থেকে এটার দিকে যাবে, যেভাবেই যাক ওই ক্রিটিক্যাল পয়েন্টের দিকে যাবে। অর্থাৎ যত রকম ট্রাজেক্টরি হোক না কেন সব ট্রাজেক্টরি গুলাই যদি ওই অ্যাপ্রোচেস দ্য অরিজিন, যেহেতু এখানে অরিজিন কেন বলা হচ্ছে, কারণ আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে এখানে অরিজিন। তো যদি অরিজিনের দিকে অ্যাপ্রোচ করে অ্যাজ টি টেন্স টু ইনফিনিটি, সময় যত বাড়বে সময় বাড়ার সাথে সাথে যদি টি টেন্স টু ইনফিনিটি হওয়ার সাথে সাথে যদি ট্রাজেক্টরি গুলো ক্রিটিক্যাল পয়েন্টের দিকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে স্টেবল বলবো, স্টেবল নোড বলবো বা স্টেবল ক্রিটিক্যাল পয়েন্টও বলতে পারি। অথবা অন্য আরেকটা টার্মিনোলজি হচ্ছে নোডাল সিঙ্কও বলতে পারি। নোডাল সিঙ্ক কি জিনিস? নোড কথা থেকে নোডাল কথাটা আসতেছে, এটা তো বুঝতেছি। আর সিঙ্ক ব্যাপারটা হচ্ছে আমরা যখন ধরো বেসিনে যখন হাত ধুই, তোমরা যখন বেসিনে হাত ধো তখন বা সিঙ্কও বলে অনেকে, তখন আসলে কি হয় দেখবা যে এখানে একটা পাইপ থাকে যেখান থেকে পানি চলে যায়, বের হয়ে যায়। তো আহ, পানিগুলো আসলে বা ফ্লুইড গুলো সেগুলো হচ্ছে এই এরকম দেখবা ঘুরতে ঘুরতে সব এইটার দিকে অ্যাপ্রোচ করে, তাই না? এই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করে, এই জন্য এই পয়েন্টটাকে বলা হয় একটা সিঙ্ক, ঠিক আছে। সে সবকিছুকে ওই জায়গাতে কনভার্জ করে ওই জায়গাতে সিঙ্ক হয়ে যাচ্ছে, ওখান দিয়ে বের হয়ে যাচ্ছে। তো এই পয়েন্টটাকে আমরা সিঙ্ক বলি। তো যেহেতু এখানেও আসলে ঘটনাটা তাই, যে সব ট্রাজেক্টরি এগুলোকে যদি আমরা একটা ট্রাজেক্টরি চিন্তা করি, সব ট্রাজেক্টরি যেহেতু ওই পয়েন্টের দিকে কনভার্জ করতেছে এই জন্য এটাকে একটা সিঙ্ক বলা হয়। তো এটার উল্টাটা তাহলে কি হবে? মানে স্টেবল না হয়ে যদি আনস্টেবল হয়, অর্থাৎ টি টেন্স টু ইনফিনিটি হওয়ার সাথে সাথে যদি প্রত্যেকটা ট্রাজেক্টরি ওই পয়েন্ট থেকে দূরে সরে যায়, ওই পয়েন্ট থেকে দূরে সরে যায়, তখন আমরা সেটাকে বলবো আনস্টেবল নোড। এবং অন্য ভাষায় বললে সেটাকে বলবো নোডাল সোর্স। সোর্স কেন বলতেছি? সিঙ্কের উল্টা যেহেতু। এবং যদি ধরো একটা তোমার কাছে পাইপ থাকে, পাইপের মাথা দিয়ে পানি বের হচ্ছে ধরো, তাহলে সেই পানিগুলো কি হয় যে ওই পাইপ থেকে সব দূরে সরে যায়, তাই না? সব সব দিকে চারিদিকে দূরে সরে যায়। বা ধরো সূর্য, সূর্য থেকে আলো চারিদিকে দূরে সরে যাচ্ছে, এই জন্য সূর্যকে আমরা সোর্স অফ লাইট বলি, সিঙ্ক অফ লাইট তো বলি না, ঠিক আছে, আলোর উৎস, ঠিক আছে, সোর্স অফ লাইট। যেহেতু সবগুলো ওখান থেকে ডাইভার্জেন্ট হচ্ছে, ওই পয়েন্ট থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য যদি
টি টেন্স টু ইনফিনিটি হওয়ার সাথে সাথে সবগুলো ট্রাজেক্টরি যদি রিসিডস ফ্রম দ্য অরিজিন, যদি ওই ক্রিটিক্যাল পয়েন্ট থেকে যদি দূরে সরে যায়, তখন সেটাকে আমরা বলি যে ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে একটা নোডাল সোর্স বা একটা আনস্টেবল নোড। তারপর নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে প্রপার এবং ইমপ্রপার বলতে কি বোঝায়। প্রপার হচ্ছে যদি এখানে, আচ্ছা প্রপারটা বোঝানোর আগে ইমপ্রপারটা বোঝাই। যদি হচ্ছে একটা গ্রাফ দেয়া থাকে, মানে এই গ্রাফের দেখো এখানেও আমাদের দুইটা কেস দেওয়া আছে, V1 V2, দুইটা ভেক্টর, দুইটা লাইন। এখন খেয়াল করে দেখো যে দুইটা অপোজিট ডিরেক্টরি, অপোজিট ট্রাজেক্টরি, এই একটা ট্রাজেক্টরি এই একটা ট্রাজেক্টরি, দুইটার অপোজিট ডিরেকশনের, এবং দুইটা ট্রাজেক্টরি হচ্ছে এই যে যে L2 যে লাইনটা আছে সেই লাইনটার ট্যানজেন্ট, ঠিক আছে। এই লাইনটার সাথে কিন্তু এই ট্রাজেক্টরি দুইটা ট্যানজেন্ট হচ্ছে, মানে এটাকে যদি তুমি আরো বাড়াও, এটা আসলে এই ট্যানজেন্ট হিসেবে এটাকে টাচ করবে এবং এটাও ট্যানজেন্ট হবে। তো একইভাবে বা এই দুটাকেও যদি খেয়াল করে দেখো, তাহলে এখানেও কিন্তু ট্যানজেন্ট হবে। তো যেহেতু এই দুইটা অপোজিট ট্রাজেক্টরি আমরা একই লাইনের ট্যানজেন্ট হিসেবে পাচ্ছি, এই ধরনের কেসে আমরা বলি যে এই ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে একটা ইমপ্রপার ক্রিটিক্যাল পয়েন্ট। একই লাইন বরাবর যদি দুইটা ভিন্ন ট্রাজেক্টরি যদি ট্যানজেন্ট হয়। আর যদি এরকম কোনো লাইনই পাওয়া না যায় যে কোনো দুইটা ডিফারেন্ট ট্রাজেক্টরি আসলে একই লাইনের ট্যানজেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে প্রপার। No two different pairs of opposite trajectories are tangent to the same straight line to the origin. আমাদের ওই যে ক্রিটিক্যাল পয়েন্ট দিয়ে যে লাইনগুলো যাচ্ছে, সেই লাইনগুলো যদি প্যারালাল না হয়, কোনো দুইটা ডিফারেন্ট পেয়ার অফ অপোজিট ট্রাজেক্টরিজ প্যারালাল না, সরি ট্যানজেন্ট না হয়, তখন সেক্ষেত্রে আমরা প্রপার বলি। এটার উদাহরণ হতে পারে যেমন ধরো আমাদের যদি এরকম হতো, সলিউশন প্যাটার্ন গুলো যদি এরকম হতো, ঠিক আছে, তখন আমরা আসলে কোনো লাইন, কোনো ট্রাজেক্টরি তো আসলে কোনো লাইনের ট্যানজেন্ট না, ঠিক আছে, সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতাম হচ্ছে প্রপার। আর এখন আমরা বলবো ইমপ্রপার এইটার ক্ষেত্রে। আচ্ছা, তো তাহলে আমাদের টার্মিনোলজি গুলো মোটামুটি বোঝা গেছে যে সিঙ্ক কাকে বলে, সোর্স কাকে বলে, এবং প্রপার কি জিনিস, ইমপ্রপার কি জিনিস। তো সুতরাং আশা করা যায় যে আমরা গ্রাফের ধরন দেখে আমরা বলে দিতে পারবো যে কোনটাকে কি বলে। তাহলে এই যে যে এই কেসটা এখন আমরা যেটা দেখতেছি 1.2, সেটার ক্ষেত্রে তাহলে ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা কি বলবো, দেখো যেহেতু প্রথমটা হচ্ছে যে সলিউশন গুলো যেহেতু অপোজিট ট্রাজেক্টরি গুলো যেহেতু ট্যানজেন্ট, সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো ইমপ্রপার। আর আনস্টেবল বলবো নাকি স্টেবল বলবো, যেহেতু সবগুলো সলিউশন বা ট্রাজেক্টরি যেহেতু অরিজিনের দিকে অ্যাপ্রোচ করতেছে ক্রিটিক্যাল পয়েন্টের দিকে, সুতরাং স্টেবল হবে। তাহলে ইমপ্রপার স্টেবল নোড বলবো আমরা, বা অন্য ভাষায় বললে ইমপ্রপার নোডাল সিঙ্ক, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে দুইটা আইগেন ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা, সলিউশনের প্যাটার্নটা দেখো এরকম হবে। আহ, তখন আমরা হচ্ছে ওই প্যাটার্নটা একই রকম থাকতেছে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটু আগে হচ্ছে আমরা দেখছিলাম সবগুলো ট্রাজেক্টরি অরিজিনের দিকে যাচ্ছে বা ক্রিটিক্যাল পয়েন্টের দিকে যাচ্ছে, এখন হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছে। তো তাহলে এই ক্ষেত্রেও আমাদের ইমপ্রপারই থাকবে, শুধু স্টেবলের জায়গায় আনস্টেবল হয়ে যাবে, অর্থাৎ ইমপ্রপার আনস্টেবল নোড বা ইমপ্রপার নোডাল সোর্স হবে। সো আইগেন ভ্যালু পজিটিভ হলে আমরা তাহলে সোর্স পাচ্ছি, আর নেগেটিভ হলে, দুটাই যদি নেগেটিভ হয় তাহলে সিঙ্ক পাচ্ছি, আর যদি অপোজিট সাইন হয় তাহলে আমরা দেখলাম স্যাডেল পয়েন্ট। আচ্ছা, তো একটা যদি জিরো হয় আর একটা যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো। যে আমরা ধরে নিলাম যে λ1 হচ্ছে নেগেটিভ, আর λ2টা হচ্ছে একটা জিরো আর একটা নেগেটিভ। তো λ1 এর যে আইগেন ভেক্টর সেটা হচ্ছে আমাদের V1, আর λ2 এর যে আইগেন ভেক্টর সেটা হচ্ছে V2। তো এই λ1 এর যে আইগেন ভেক্টরটা দেখো, আমাদের সলিউশন গুলো, ট্রাজেক্টরি গুলো সেই λ1 আইগেন ভেক্টরের প্যারালাল, এই যে এটার প্যারালাল, ঠিক আছে। এই V1 এর কিন্তু প্যারালাল সবগুলো। আর ডিরেকশনটা খেয়াল করো, ডিরেকশনটা হচ্ছে এই যে V2 দিয়ে যে মানে λ2 যেটা, অর্থাৎ জিরো যে আইগেন ভ্যালু, সেটার যে আইগেন ভেক্টর পাইছি, জিরো আইগেন ভ্যালুর যে আইগেন ভেক্টরটা পাইছি V2, সেটার যে লাইনটা আছে সেই লাইনের দিকে কিন্তু ট্রাজেক্টরি গুলো যাচ্ছে, অর্থাৎ ওই লাইনের দিকে ফ্লো করতেছে। ডিরেকশনটা হচ্ছে ওই লাইন বরাবর, লাইনের দিকে। তো তাহলে আমরা বুঝলাম যে নন জিরো নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ যে আইগেন ভেক্টরটা আছে সেটার আইগেন ভেক্টরের
প্যারালাল হবে সলিউশন গুলো, ট্রাজেক্টরি গুলো, আর ডিরেকশন ফ্লো করবে কোন দিকে, ফ্লো করবে হচ্ছে অন্য যে আইগেন ভেক্টরটা আছে সেটার বরাবর, সেটার দিকে। এই জন্যই বলছে ফ্লো টুয়ার্ডস দ্যাট লাইন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যদি একটা জিরো আর একটা যদি নেগেটিভ হয়, তাহলে বুঝতেই পারতেছো যে একটা জিরো আর একটা যদি পজিটিভ হয় তাহলে ঘটনাটা কি ঘটবে। যদি একটা জিরো আর একটা যদি পজিটিভ হয় তখন জাস্ট এই সিমিলার প্যাটার্নই থাকবে, জাস্ট ডিরেকশনটা উল্টা দিকে হয়ে যাবে, ঠিক আছে। তখন হচ্ছে সলিউশন গুলো জাস্ট ওই লাইন থেকে দূরে সরে যাবে, স্লো অ্যাওয়ে, ঠিক আছে। এই যে দেখো, এই যে ভি2 যে ভেক্টর এর যে লাইনটা, অর্থাৎ আমাদের জিরো যেই আইগেন ভেক্টর সেটার যে লাইনটা সেটা থেকে দূরে দূরে চলে যাবে, অন্যদিকে হবে ডিরেকশনটা, বাট প্যারালাল সেরকমই থাকবে, প্যারালালই হবে। আচ্ছা, নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে এইটা গেল হচ্ছে আমাদের 5টা কেস, তাহলে শেষ হয়ে গেল মানে রিয়েল ডিস্টিংক্টের বেলায়। এখন যেটা আসবে সেটা হচ্ছে রিপিটেড আইগেন ভ্যালুর বেলায়, যে অর্থাৎ দুইটা আইগেন ভ্যালুই সেম, রিপিটেড, দুইটা আইগেন ভ্যালুই সেম। তো অর্থাৎ λ1 আর λ2 দুইটাই আমাদের, ধরো যে দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, একই ভ্যালু। তো এই ক্ষেত্রে আবার দুই ধরনের, প্রত্যেকটা কেসে আবার দুইটা করে সাব কেস, টোটাল আমাদের 4টা সাব কেস। আমরা জানি যে দেখছিলাম যে যদি আমাদের রিপিটেড আইগেন ভ্যালু পাই, ধরো দুইটা আইগেন ভ্যালু ধরো আমাদের আসছে -5, তাহলে আমরা দুইটা কেস আবার দেখছি যে আমরা এই রিপিটেড আইগেন ভ্যালুটার জন্য একটা হতে পারে যে একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাইছি আর পাই নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সলিউশনটা একরকম হয়। আর আরেকটা কেস হতে পারে যে এই একটা রিপিটেড আইগেন ভ্যালুর জন্যই আমরা দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাইছি, সেটাও হতে পারে। তো এই জন্য আমরা এই এখানে 4টা সাবকেস করা হয়েছে। একটা হচ্ছে রিপিটেড নেগেটিভ আইগেন ভ্যালু, এই যে দুইটাই ধরো নেগেটিভ ভ্যালু সেম, এবং একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর আছে, অথবা আরেকটা কেস হতে পারে দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর আছে, অথবা আর আর আরো দুই ভাবে ভাগ করতে পারি, যে দুইটাই পজিটিভ, ধরো দুইটাই +5, এবং সাথে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাওয়া গেছে, অথবা দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাওয়া গেছে। তো এই 4টা সাবকেসকে তাহলে আমরা এখন অ্যানালাইসিস করব যে কি আসে, কেমন আসে প্যাটার্ন গুলো। দেখো, যদি দুইটা আইগেন ভ্যালুই নেগেটিভ হয়, সেম ভ্যালু হয়, রিপিটেড নেগেটিভ ভ্যালু, এবং যদি একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকে, তখন আসলে সলিউশনের প্যাটার্নটা হবে এইরকম। একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর v1 আছে তোমার কাছে, এবং সেই ক্ষেত্রে তুমি হচ্ছে সলিউশনটা যেরকম দেখা যাচ্ছে তাতে আমরা এটাকে বলবো যে ইমপ্রপার, ওই যে যেহেতু ট্যানজেন্ট হয়ে গেছে, যে এটা আর এটা হচ্ছে এই লাইন ট্যানজেন্ট, সো ইমপ্রপার স্টেবল নোড, যেহেতু ওই যে সলিউশন গুলো অরিজিনের দিকে, ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করতেছে, তো এটা হচ্ছে ইমপ্রপার স্টেবল নোড বা ইমপ্রপার নোডাল সিঙ্ক। আর এই ক্ষেত্রে যদি হচ্ছে আমাদের দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকে, রিপিটেড নেগেটিভ আইগেন ভ্যালু গুলো নেগেটিভ আছে এখনো, বাট রিপিটেড, এবং দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাইছি, সেই ক্ষেত্রে দেখো এটা একটা পিওর সিঙ্ক হয়ে যাবে, একেবারে সব সলিউশন গুলো ডিরেক্টলি অরিজিনের দিকে অ্যাপ্রোচ করবে। তো এটাকে আমরা তখন বলবো প্রপার নোডাল সিঙ্ক, বা হচ্ছে প্রপার স্টেবল নোড, ঠিক আছে। যেহেতু এখানে কোনো দুইটা অপোজিট ট্রাজেক্টরি একটা পার্টিকুলার লাইনের ট্যানজেন্ট না, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে আইগেন ভ্যালু গুলো যখনই নেগেটিভ হয়, তখনই আসলে ইমপ্রপার ভাবে হোক বা প্রপার ভাবে হোক, সেগুলো আসলে অরিজিনের দিকে কনভার্ট করে, তাই না, ও কনভার্জ করে। এই এর আগেও আমরা দেখছিলাম ইমপ্রপার নোডাল সিঙ্ক, তখনও কি ছিল একটা তখন আমরা দেখছিলাম দুইটা আইগেন ভ্যালু যদি নেগেটিভ হয়, তখন আমরা এই কেসটা পাইছিলাম ইমপ্রপার নোডাল সিঙ্ক। তো এখন দেখি পজিটিভের ক্ষেত্রে তাহলে কি হবে। চিন্তা করো, তাহলে এখন যদি আমাদের রিপিটেড পজিটিভ আইগেন ভ্যালু হয়, তাহলে জাস্ট এই দুইটা প্যাটার্নই থাকবে, ডিরেকশনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। এই যে পজিটিভের ক্ষেত্রে সিমিলার প্যাটার্ন, জাস্ট আমাদের এখন ডিরেকশন গুলো এখন সব অরিজিন থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা ওই আগের মতোই জাস্ট এটাকে বলবো ইমপ্রপার আনস্টেবল নোড বা ইমপ্রপার নোডাল সোর্স, আর এটাকে বলবো প্রপার আনস্টেবল নোড বা প্রপার নোডাল সোর্স। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স কনজুগেট আইগেন ভ্যালু। আমাদের রিপিটেড আইগেন ভ্যালুর কেস, সাবকেস গুলো শেষ হয়ে গেল। এখন হচ্ছে যদি কমপ্লেক্স কনজুগেট আইগেন ভ্যালু হয়, সেইখানে আবার তিনটা পার্ট করছি আমরা, তিনটা সেকশন করা হয়েছে। প্রথমটা হলো যে যদি আমাদের আইগেন ভ্যালু গুলো পিওর ইমাজিনারি হয়, ধরো λ1 ইকুয়ালস টু তোমার হচ্ছে +2i, আর λ2 হচ্ছে -2i, যেহেতু কনজুগেট হতে হবে তাহলে তো অবশ্যই একটা +2i হলে আর একটা -2i হতে হবে। তো কোনো রিয়েল পার্ট নাই, ঠিক আছে। এটাই আমরা বলতেছি পিওর ইমাজিনারি পার্ট, প্লাস মাইনাস আই বেটা, যেখানে বেটা অবশ্যই নন জিরো একটা ভ্যালু। আর কেস আরেকটা সাব কেস হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের রিয়েল পার্ট আছে বাট রিয়েল পার্টটা নেগেটিভ,
যেহেতু আমাদের এখানে কনজুগেট এবং দুইটাই মানে আইগেন ভ্যালু, দুইটার বেশি তো সম্ভব না, 2/2 প্লেন অটোনোমাস সিস্টেম, সো দুইটা আইগেন ভ্যালু আমরা পাবো। তো একটা হতে পারে ধরো 2 প্লাস 3i, আর একটা হতে পারে -2 প্লাস 3i, তো সম্ভব না, কারণ কনজুগেট হতে হলে হবে 2 মাইনাস 3i। ঠিক আছে, সুতরাং রিয়েল পার্ট সেম থাকবে, রিয়েল পার্ট পজিটিভ নেগেটিভ যাই হোক সেমই থাকতে হবে। ইমাজিনারি পার্ট গুলো শুধু একটা প্লাস হবে একটা মাইনাস হবে, যেহেতু কমপ্লেক্স কনজুগেট আমরা চিন্তা করতেছি, আর দুইটার বেশি আইগেন ভ্যালু তো আমাদের এখানে হওয়া সম্ভব না। সো তাহলে হতে পারে যে দুইটারই রিয়েল পার্টটা নেগেটিভ, আর ইমাজিনারি পার্ট অবভিয়াসলি থাকবে। ঠিক আছে, ইমাজিনারি পার্ট তো প্লাস মাইনাস দুইটা হবে যেহেতু কনজুগেট। আর আরেকটা হতে পারে রিয়েল পার্ট, দুইটার ক্ষেত্রেই রিয়েল পার্টটা পজিটিভ। ঠিক আছে, তো এই তিনটা তাহলে সাবকেস আমরা পাইলাম, যে আইদার রিয়েল পার্ট নাই, রিয়েল পার্ট জিরো, আমাদের আইগেন ভ্যালু গুলো পিওর ইমাজিনারি, অথবা রিয়েল পার্ট দুইটারই পজিটিভ বা দুইটারই নেগেটিভ। তো দেখি কোন ক্ষেত্রে আমরা কিরকম সলিউশন পাবো। প্রথম যেটা, যদি আমাদের পিওর ইমাজিনারি হয় আইগেন ভ্যালু গুলো, কোনো রিয়েল পার্ট যদি না থাকে, সেই ক্ষেত্রে দেখো একটা সুন্দর একটা অনেকটা মানে অরিজিনে সূর্য আছে, এবং মানে আমাদের এই সৌরজগতের মতো একটা প্যাটার্ন পাচ্ছি, যে এখানে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট অরিজিন। যদি তোমার ইনিশিয়াল পয়েন্টটা এখানে থাকে, তাহলে সে কি করবে, ওই অরিজিনকে সেন্টার করে ঘুরতে থাকবে। ঠিক আছে, যদি ইনিশিয়াল পয়েন্টটা তোমার এখানে হয়, তাহলে এখান থেকে শুরু করেও সে ওই ঘুরতেই থাকবে। ঠিক আছে, এখানে ইনিশিয়াল পয়েন্ট হলে এরকম ঘুরতে থাকবে, অর্থাৎ সহজ কথায় ওই আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্ট আছে সেটাকে সেন্টারে রেখে সে একটা উপবৃত্তাকার এলিপ্টিক্যাল বা মানে সার্কেলও হতে পারে, সার্কুলার পথে সে হচ্ছে পিরিয়ডিক ভাবে ওটাকে আবর্তন করতে থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা সাইকেল পাবো, এবং ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে একটা সেন্টার। আর যদি আমাদের নেগেটিভ রিয়েল পার্ট থাকে, আবার দেখো যেহেতু আমাদের নেগেটিভ রিয়েল পার্ট, সবসময় চিন্তা করবা যে এই আইগেন ভ্যালুতে যদি নেগেটিভ থাকে, নেগেটিভ আসলেই তখন আমাদের সিঙ্ক হওয়ার পসিবিলিটি থাকবে, সিঙ্ক হয়ে যাবে আসলে, অর্থাৎ অরিজিনের দিকে কনভার্ট করবে। তো নেগেটিভ রিয়েল পার্ট যখন থাকবে, দুইটা আইগেন ভ্যালুর সেম নেগেটিভ রিয়েল পার্ট হবে, তখন দেখো এই যে সলিউশন গুলো আসলে স্পাইরাল ওয়েতে, ঠিক আছে, অর্থাৎ অনেকটা স্প্রিং এর মতো। স্পাইরাল তো তোমরা বুঝো, যে এভাবে কয়েলের মতো, তো এরকম এই স্প্রিং এর মতো সেটা স্পাইরাল ওয়েতে আস্তে 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 অরিজিনের দিকে যেতে থাকবে। ঠিক আছে, এই যে ধরো ইনিশিয়াল কন্ডিশন তোমার এখানে আছে, এবং এখান থেকে চলা শুরু হয়ে সে কিন্তু এই স্পাইরাল ওয়েতে এই অরিজিনের দিকে অ্যাপ্রোচ করতেছে। তো তাহলে এটাকে আমরা বলবো স্টেবল স্পাইরাল পয়েন্ট বা স্পাইরাল সিঙ্ক। ঠিক আছে, স্পাইরাল সিঙ্ক। তো যদি হচ্ছে আমাদের নেগেটিভ রিয়েল পার্ট থাকে আইগেন ভ্যালু গুলোতে, তো এখানেও আমরা দেখলাম এখানেও কিন্তু সিঙ্কই হলো। ঠিক আছে, এখন তাহলে পজিটিভ রিয়েল পার্ট হলে কি হবে বুঝতেই পারতেছো। পজিটিভ রিয়েল পার্ট হলে এই প্যাটার্ন সেম থাকবে, জাস্ট ডাইভার্জেন্ট হয়ে যাবে, তার মানে সোর্স হয়ে যাবে সিঙ্কের জায়গায়। এই যে দেখো, যদি আমাদের পজিটিভ রিয়েল পার্ট থাকে, তাহলে এই যে এখানে ইনিশিয়াল কন্ডিশন ছিল, এটা ক্রিটিক্যাল পয়েন্ট, এখন হচ্ছে সে হচ্ছে আস্তে আস্তে স্পাইরাল ওয়েতে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তো এখন তাহলে আমরা বলবো আনস্টেবল স্পাইরাল পয়েন্ট বা স্পাইরাল সোর্স। তো এই গেল হচ্ছে আমাদের সবগুলো সাবকেস আমরা আলোচনা করলাম, যে কখন আসলে কিরকম হয় প্যাটার্ন গুলো। তো নেক্সট এই জিনিসগুলোকে আমরা সামারাইজ করার আগে আমরা হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল রিগোরাস যে ডেফিনেশন স্ট্যাবিলিটির, সেটা একটু দিয়ে নেই। যে আমরা জাস্ট এতক্ষণ লেম্যানস টার্মে ব্যাখ্যা করছি, বা কি বলবো, যে ইনটিউশন থেকে যে স্ট্যাবিলিটি বলতে আসলে কি বোঝায়। বাট এখন আমরা যেটা ডেফিনেশন বলতে যেটা বোঝাচ্ছি, যে ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন করা স্ট্যাবিলিটি জিনিসটা, যে ধরো তোমার এটা হচ্ছে আমাদের অরিজিন বা ক্রিটিক্যাল পয়েন্ট, সেটাকে আমরা বললাম এক্স স্টার ওয়াই স্টার দিছে, এটা ইন জেনারেলি লিখছে, সেজন্য আমরা চাইলে এটাকে লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে এটা 0 0 হবে। ঠিক আছে, বাট যদি লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম না হয়ে নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম হয়, তখন তো আমরা 0 0 ছাড়াও ক্রিটিক্যাল পয়েন্ট পাবো। এটা আমরা গত ক্লাসেও একটা ম্যাথ করে দেখছিলাম। ঠিক আছে, ক্রিটিক্যাল পয়েন্ট বের করে। তো এই জন্য এখানে ইন জেনারেলি লেখা হয়েছে যে যে কোনো একটা অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে, এটা কিন্তু শুধুমাত্র প্লেন অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে না, লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে না, যে কোনো ধরনের অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে যদি তোমার একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকে এক্স স্টার ওয়াই স্টার, আর তুমি যদি সেই ক্রিটিক্যাল পয়েন্ট থেকে ডেল্টা ডিস্টেন্সে, যেহেতু এখানে একটা প্লেন, তো ডেল্টা ডিস্টেন্সে আমি যদি তোমাকে বলি যে ধরো তোমার একটা পয়েন্ট আছে 0 0, তুমি এই পয়েন্ট থেকে 2 মিটার দূরত্ব বজায় রেখে, 2 মিটার বা 2 সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে যে কোনো একটা পয়েন্ট ড্র করবা 2 মিটার দূরত্ব বজায় রেখে, তাহলে আসলে কি একটা সার্কেল হবে, তাই না?
2 সেন্টিমিটার দূরত্বে ব্যাসার্ধের একটা সার্কেল, ওই সার্কেলের উপরে যে কোনো পয়েন্টই তো এই পয়েন্ট থেকে 2 সেন্টিমিটার দূরে আছে। এখন যদি আমি বলি যে আহ, এই 2 সেন্টিমিটার চেয়ে ছোট যে কোনো একটা দূরত্ব আছে এরকম যে কোনো একটা পয়েন্ট নাও, তাহলে তুমি এই সার্কেলের ভিতরে যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিলেই হবে। ওই যে কোনো পয়েন্টেরই দূরত্ব ওই 0 থেকে 2 সেন্টিমিটারের কম। তো এই জন্যই এখানে একটা সার্কেল আঁকা হয়েছে ডেল্টা ব্যাসার্ধ নিয়ে। তো তুমি যদি এই ক্রিটিক্যাল পয়েন্টে ডেল্টা ডিস্টেন্সের চেয়ে ছোট রেখে একটা ইনিশিয়াল পয়েন্ট তুমি চুজ করো, তার মানে এই সার্কেলের মধ্যে কোথাও ইনিশিয়াল পয়েন্টটা যদি থাকে, তাহলে আমাদের স্ট্যাবিলিটির ডেফিনেশনটা হচ্ছে যে আমাদের তাহলে এই যে যে ইনিশিয়াল পয়েন্টের জন্য তুমি যে সলিউশনটা পাবা, এই যে নীল কার্ভে যে সলিউশনটা আঁকা হয়েছে, এই সলিউশনটাও তোমার ওই ক্রিটিক্যাল পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্স, ক্রিটিক্যাল পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্স যেটাকে আমরা এপসাইলন বলতেছি, এই সার্টেন ডিস্টেন্সের মধ্যেই সবসময় বিরাজ করবে। যেমন এই যে নীল কার্ভটা দেখো, এটা এইদিকে এপসাইলনের চেয়ে অনেক ছোট ডিস্টেন্সে আছে, আর হাইয়েস্ট এই পয়েন্ট দুইটাতে এপসাইলন ডিস্টেন্স পর্যন্ত গেছে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে এর দূরত্ব, ঠিক আছে, বাট এপসাইলনের চেয়ে বাইরে যায় নাই। তো আমাদের ওই যে তোমরা যে ওয়্যার স্ট্রেস ডেফিনেশন করছো লিমিটের ক্যালকুলাসের ক্ষেত্রে, এখানেও অনেকটা সেম ডেফিনেশন, যে তুমি যে কোনো এরকম একটা ডেল্টা যদি চুজ করো, যে এই ডেল্টার চেয়ে তুমি মানে ক্রিটিক্যাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্টের ডিস্টেন্সটা এই ডেল্টার চেয়ে যদি তুমি ছোট রাখো, তাহলে তুমি ওই ডেল্টার জন্য তুমি একটা সাইলন খুঁজে পাবা, বা অন্যভাবে বললে প্রতিটা সাইলনের জন্য একটা ডেল্টা খুঁজে পাবা, একই কথা। তো যার যেন তোমার ওই যে সলিউশনটা, ওই ইনিশিয়াল পয়েন্টের জন্য যে সলিউশন কার্ভটা পাচ্ছ, সেইটা ওই আমাদের ক্রিটিক্যাল পয়েন্টের এপসাইলনের চেয়ে বেশি দূরে না যায়, ঠিক আছে, সবসময় এপসাইলনের চেয়ে ছোট থাকে ডিস্টেন্সটা। আর এখানে ডিস্টেন্সের ফর্মুলাটা যেটা আমাদের এখানে, তো আমরা যেহেতু 2 ডাইমেনশনাল প্লেনে কাজ করতেছি, সো দুইটা পয়েন্ট আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, ধরো 0 0 হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, আর আমাদের ইনিশিয়াল পয়েন্ট ধরো আমি নিলাম হচ্ছে 2 0। তাহলে আমাদের এই দুটার মধ্যে ডিস্টেন্স আমরা কিভাবে বের করি? জাস্ট বিয়োগ করে তো আমরা ডিস্টেন্স বের করি না, ঠিক আছে। আমাদের রিয়েল লাইনে যদি দুইটা নাম্বার হয়, 0 আর 2 এর মধ্যে ডিস্টেন্স কত, তখন আমরা হচ্ছে পরম মান নেই, অ্যাবসলিউট ভ্যালু 0 - 2 = 2, তাহলে 0 আর 2 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 একক। বাট 0 0 আর 2 0 এর মধ্যে যদি ডিস্টেন্স বলি, তখন এই মানে চিহ্ন একই, অ্যাবসলিউট ভ্যালু সাইন, বাট এটা ডিস্টেন্স হিসাব করার ফর্মুলাটা তখন হচ্ছে ওই যে √, ওইভাবে আমরা বের করি যে ওই যে তোমাদের ফর্মুলা ছিল x1 - y1 হোল স্কয়ার প্লাস x2 - y2 হোল স্কয়ার, ঠিক আছে, সেই ফর্মুলা দিয়ে। তো এই এই জন্য এখানে এই ফর্মুলাটা লেখা হয়েছে যে এই যে দুইটা এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, তার মধ্যে ডিস্টেন্সটা আমরা মাপবো হচ্ছে এই ফর্মুলা দিয়ে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা এই ডিস্টেন্সটা যদি ডেল্টার চেয়ে ছোট নেই, তাহলে অবভিয়াসলি আমাদের এই সলিউশন এক্স অফ টি আর আমাদের ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা এপসাইলনের চেয়ে ছোট থাকবে সব সময়, টি গ্রেটার দেন ফর অল টি গ্রেটার দেন জিরোর জন্য যদি থাকে, বা তখনই আমরা সেটাকে সলিউশনটাকে স্টেবল বলতে পারবো। যদি এই কন্ডিশন স্যাটিসফাই না করে, দেখা গেল যে টি কোনো একটা টি এর জন্য সেটা ওই এপসাইলনের চেয়ে বাইরে চলে গেল, ঠিক আছে, তাহলে আর আমরা এইটাকে স্টেবল সলিউশন বলতে পারবো না। তো এটা হলো স্ট্যাবিলিটির সংজ্ঞা। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক স্ট্যাবিলিটি। এটা হলো যে স্ট্যাবিলিটির চেয়ে আরেকটু স্ট্রঙ্গার কন্ডিশন, অর্থাৎ তোমাকে স্ট্যাবল তো হতেই হবে, সেই সাথে অ্যাসিম্পটোটিক্যালি স্ট্যাবল হতে হবে। অ্যাসিম্পটোটিক্যালি স্ট্যাবল কেন? অ্যাসিম্পটোটিক্যালি কথাটা কেন আসতেছে? অ্যাসিম্পটোটিক জিনিস তো তোমরা বুঝতে পারো, অ্যাসিম্পটোট আমরা কখন চিন্তা করি, যখন মানে ইনফিনিটির দিকে যাচ্ছে কোনো কিছু, সেই ক্ষেত্রে তার বিহেভিয়ারটা কেমন হয়। অ্যাসিম্পটোট মানে অনেক বড় কিছু হলে, টি টেন্স টু ইনফিনিটির দিকে গেলে তখন সলিউশনটা কেমন হবে। তো যদি এমন হয় যে সলিউশনটা টি টেন্স টু ইনফিনিটি হলে একেবারে ওই ক্রিটিক্যাল পয়েন্টের দিকেই অ্যাপ্রোচ করে, এই যে আমাদের ধরো ক্রিটিক্যাল পয়েন্টটা, আর সলিউশনটা টি টেন্স টু যতই সময় যাচ্ছে ততই সেই ক্রিটিক্যাল পয়েন্টের দিকেই যাচ্ছে ডিরেক্টলি, টি টেন্স টু ইনফিনিটি হলে তখন আমরা সেটাকে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল বলি। অর্থাৎ আশেপাশে যদি একটা সার্টেন ডিস্টেন্স বজায় রেখে ঘুরঘুর করে, তাহলে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল বলতে পারবো না, তখন সেক্ষেত্রে আমরা স্টেবল বলতে পারবো। অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হতে হলে ওই পয়েন্টে যে মানে কনভার্জ করতে হবে টি টেন্স টু ইনফিনিটির জন্য। তো এই ক্ষেত্রে তাহলে ডেফিনেশনটা আগের মতোই, যদি হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্টটা যদি হচ্ছে ওই ক্রিটিক্যাল পয়েন্টের কাছাকাছি হয়, কাছাকাছি থাকে, ডেল্টা ডিস্টেন্সে থাকে, তাহলে লিমিট টি টেন্স টু ইনফিনিটি হলে আমাদের সলিউশনটা ওই ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তাহলে আমাদের সলিউশন, সরি, অ্যাসিম্পটোটিক স্ট্যাবিলিটির সংজ্ঞা। এখানে বোধহয় একটু ভুল আছে, এখানে এক্স নট হবে, আমাদের ইনিশিয়াল পয়েন্টটা
এটা এক্স নট দিয়ে আমরা ডিনোট করছি, সো এখানে এক্স নট হবে ইনিশিয়াল পয়েন্ট, এখানে এটা একটা তোমরা ঠিক করে নিও, টাইপো হইছে। আচ্ছা, নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে এই যে আমরা স্ট্যাবিলিটি এবং অ্যাসিম্পটোটিক স্ট্যাবিলিটি আমরা এখন ডেফিনেশন সহকারে বুঝলাম। এখন আমাদের এই লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে আমরা বের করতে চাচ্ছি যে কখন আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা স্ট্যাবল হবে, কখন অ্যাসিম্পটোটিক্যালি স্ট্যাবল হবে, আর কখন আনস্টেবল হবে। আমরা অলরেডি সাব কেসগুলো দেখে আসছি, ওইখানে আমরা দেখছিলাম যে আইগেন ভ্যালুগুলো নেগেটিভ হলেই হচ্ছে তখন সিঙ্ক হয়, আর যখন হচ্ছে পজিটিভ হয় বা পজিটিভ পার্ট থাকে রিয়েল পার্ট, তখন হচ্ছে সোর্স হয়। তো এই জিনিসগুলোকে সামারাইজ করে, ওইখানে যতগুলো আমরা কেস দেখছিলাম সবগুলোকে সামারাইজ করে লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের জন্য এই থিওরেমটা দেওয়া হয়েছে। আসলে এই থিওরেমটা কেন দরকার, দেখো আমরা তো যে কোনো একটা লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম যদি আমাদের দেয়া থাকে 2x2, সেটার সলিউশন আমরা বের করে দেন সলিউশন গুলোকে গ্রাফ করে আমরা বুঝতেই পারবো যে আসলে সলিউশন গুলো কি অরিজিনের দিকে যাচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্টের দিকে যাচ্ছে নাকি যাচ্ছে না। বাট আমরা যদি সলিউশন না বের করেই আমরা দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই শর্টকাট প্রসেস হচ্ছে যে ওই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো থেকেই আমরা যাতে যাচাই করতে পারি। তো এখানে আমাদের এই যে 2x2 একটা লিনিয়ার সিস্টেম দেওয়া হয়েছে, লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম। এখানে আমরা আর A11 A12 এগুলো ইউজ করি নাই, ABCD ইউজ করা হয়েছে ফর কনভেনিয়েন্স। অর্থাৎ এখানে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে ABCD, এবং অবভিয়াসলি AD মাইনাস BC নট ইকুয়ালস টু 0 হইতে হবে। কেন, এটা কেন লাগবে? কারণ আমাদের আহ, আহ, এই সিস্টেমের যদি আমাদের একটা ইউনিক ট্রিভিয়াল যেই 0 0 সলিউশন, অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টটা যদি 0 0 হইতে হয়, তাহলে অবভিয়াসলি এটাকে ইনভার্টিবল হইতে হবে। ইনভার্টিবল হওয়ার জন্য ডিটারমিনেন্ট এ নট ইকুয়ালস টু 0 হইতে হবে, এবং ডিটারমিনেন্ট এ মানে হচ্ছে এডি মাইনাস বিসি। এই কারণেই এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0 এই মানে এই শর্তটা জরুরি। এই শর্তটা থাকাতে আমাদের এনশিওর করা হচ্ছে যে এই সিস্টেমের তাহলে 0 0 ছাড়া আর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নাই। একটাই ইউনিক সলিউশন ক্রিটিক্যাল পয়েন্টের, এই যে এই দুটাকে তুমি যদি 0 ধরে হচ্ছে সলভ করো, তাহলে একটা ইউনিক ট্রিভিয়াল সলিউশন পাবা, সেটা হচ্ছে 0 0, যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা ইনভার্টিবল। যদি এটা না হতো, যদি আমাদের এইটার ভ্যালু ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে আমরা কিন্তু লিনিয়ার অ্যালজেব্রায় পড়ে আসছি যে তখন এটার ইনফাইনাইট সংখ্যক সলিউশন থাকবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আর আমরা 0 0টাকে ইউনিক সলিউশন বলতে পারবো না, ইউনিক ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারবো না। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে তো আর আমরা ক্রিটিক্যাল পয়েন্ট যদি অনেকগুলো থাকে সিস্টেমে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই সিনারিও বা এই থিওরেম কাজ করবে না। তো তাহলে আমরা এই একটা সিস্টেমের এই ডিটারমিনেন্ট যেহেতু নন জিরো আছে, আমরা ধরে নিতে মানে অবভিয়াসলি শিওর ধরে নিতে পারি না, অবভিয়াসলি শিওর যে ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে একমাত্র ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে 0 0, এবং λ1 λ2 এই দুইটা আমরা ধরে নিলাম যে এই ম্যাট্রিক্স কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু। তো এই থিওরেম বলতেছে যে প্রথম কথা হচ্ছে যে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হবে। তো আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্টটা সেটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হবে যদি রিয়েল পার্টস অফ λ1 এন্ড λ2 আর বোথ নেগেটিভ। দেখো আমরা বলছিলাম রিয়েল পার্ট যদি দুইটারই রিয়েল পার্ট, এখানে রিয়েল পার্ট বলতে λ1 λ2 যে শুধু কমপ্লেক্স হলেই তুমি রিয়েল পার্ট বের করতে পারবে এরকম না। ধরো λ1 যদি তোমার -2 হয়, তাহলে রিয়েল পার্ট অফ λ1 কত? রিয়েল পার্ট অফ λ1 ও -2, কারণ -2 প্লাস এটাকে আমি I0 লিখতে পারি, তাহলে এটাই তো আমার রিয়েল পার্ট, তাই না? সো রিয়েল নাম্বারেরও কিন্তু রিয়েল পার্ট বলতে আমরা ওই অংশটাই বোঝাচ্ছি। রিয়েল λ1 λ2 শুধু এখানে কমপ্লেক্স হলেই কাজ করবে এই থিওরেম, এরকম না ব্যাপারটা। সো রিয়েল পার্ট তোমরা সাধারণত কমপ্লেক্সের ক্ষেত্রে চিন্তা করে অভ্যস্ত, বাট রিয়েল নাম্বার হলেও রিয়েল নাম্বারটাকেও আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে চিন্তা করে রিয়েল পার্ট আমরা বের করতে পারি। রিয়েল নাম্বারের রিয়েল পার্ট ওই ওই নিজেই আর কি। তো যদি আমাদের λ1 λ2 যদি নেগেটিভ হয়, রিয়েল পার্ট যদি দুইটারই, তাহলে আমরা এই সলিউশনটাকে বলবো অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। এটা সময় বাড়ার সাথে সাথে এটা হচ্ছে ওই ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে। আর স্টেবল বলতে পারবো বাট নট অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, তার মানে আশপাশ দিয়ে ঘুরঘুর করবে কিন্তু সময় বাড়ার সাথে সাথে ওই ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে না, যদি এই আমাদের রিয়েল পার্ট যে দুইটা আছে λ1 λ2 এর, সেগুলো যদি দুইটাই যদি 0 হয়, বোথ যদি 0 হয়, λ1 λ2 এর দুইটারই রিয়েল পার্ট যদি 0 হয়, অর্থাৎ সেটার কমপ্লেক্স পার্ট প্লাস মাইনাস কিউআই থাকলো, বাট রিয়েল পার্ট হচ্ছে দুইটারই 0। আর আনস্টেবল হবে যদি তাদের পজিটিভ রিয়েল পার্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা বলবো হচ্ছে আনস্টেবল। এই হচ্ছে আমাদের তাহলে লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে স্ট্যাবিলিটি চেক করার ক্রাইটেরিয়া। ঠিক আছে, এই থিওরেমের মাধ্যমে আমরা স্ট্যাবিলিটি চেক করতে পারবো।
তো এখন এই যা যা কিছু আমরা পড়লাম সেগুলো হচ্ছে লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের সিস্টেমটা যদি লিনিয়ার হয়। এখন আমরা এর আগে নন লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রেও আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করে আসছি, সেই ধরনের ক্ষেত্রে তাহলে কি হবে? নন লিনিয়ার সিস্টেম হলে সেটার যে ক্রিটিক্যাল পয়েন্ট, যেমন আমরা এর আগে 4টা ক্রিটিক্যাল পয়েন্ট বের করছিলাম একটা গত ক্লাসে, একটা লিনিয়ার সিস্টেম, সরি নন লিনিয়ার সিস্টেমের 0 0 0 60 এটা বের করছিলাম, 0 60, তারপরে 50 50 ছিল একটা, 100 ছিল আরেকটা। তো এই যে এরকম যেই নন লিনিয়ার যদি প্লেন অটোনোমাস সিস্টেম দেওয়া থাকে সেটার ক্ষেত্রে তো একাধিক ক্রিটিক্যাল পয়েন্ট, এবং প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টেরই এরকম ক্লাসিফাই করা দরকার যে কোন ক্রিটিক্যাল পয়েন্টটা স্ট্যাবল, কোনটা নট স্ট্যাবল, কোনটা অ্যাসিম্পটোটিক্যালি স্ট্যাবল। সো এই ক্লাসিফাই গুলো করার জন্য আমাদের তাহলে নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের সলিউশনের দিকে তাকাতে হবে। তো এখন সমস্যাটা হচ্ছে নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম সলভ করা ইজ ভেরি ভেরি টাফ। আর আমরা কিন্তু এতদিন পর্যন্ত যা শিখে আসছি সব হচ্ছে লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম কিভাবে সলভ করতে হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে আসলে এক্স্যাক্টলি মানে সলিউশন, কি বলবো, মানে অ্যানালাইটিক্যাল সলিউশন বা ফাংশন ফর্মে সলিউশন পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আমরা নিউমেরিক্যালি সেগুলোকে অ্যাপ্রক্সিমেট করতে পারি নিউমেরিক্যাল সফটওয়্যার বা হচ্ছে নিউমেরিক্যাল মেথডের সাহায্যে। তো এই কারণে যেটা করা হয়েছে যে নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমকে আসলে যদি আরেকটা আইডিয়া হচ্ছে যদি আমরা সেটাকে লিনিয়ারে কনভার্ট করতে পারি। ধরো আমার এখানে একটা নন লিনিয়ার টার্ম আছে, এই যে যে আমাদের সিস্টেমটা দেয়া আছে এটা তো একটা লিনিয়ার সিস্টেম। ধরো এখানে আরেকটা টার্ম আছে, ধরো এফ এক্স স্কোয়ার, আর এখানে আরেকটা টার্ম আছে ধরো জি ওয়াই স্কোয়ার। তাহলে তো এই সিস্টেমটা নন লিনিয়ার হয়ে গেল, যেহেতু এখানে নন লিনিয়ার টার্ম আছে। তো আমাদের এরকম নন লিনিয়ার একটা সিস্টেম দেওয়া থাকলে সেটাকে আমরা যদি কোনোভাবে ওই যে ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা যে ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা চেক করতে চাচ্ছি যেটার স্ট্যাবিলিটি, সেই ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশে সেটাকে যদি একটা লিনিয়ার সিস্টেম দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি যে ওই ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশে এই নন লিনিয়ার সিস্টেমটা যেরকম সলিউশন দিবে, সেটার নন লিনিয়ার টার্মগুলোকে বাদ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করে, কোনো লিনিয়ার টার্ম দিয়ে রিপ্লেস করেও আমি সেরকম সলিউশন প্যাটার্নই পাবো, তাহলে তো আমরা লিনিয়ার ওই লিনিয়ার সিস্টেমটার অ্যানালাইসিস করলেই হয়ে যায়। তো এই জিনিসটা করার জন্যই আমাদের হচ্ছে এই লিনিয়ার লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হয়। লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন এটা তোমরা ক্যালকুলাসেও পড়ছো আমি জানি, বাট তারপরে আমি এখানে আবার রাখছি কারণ অনেকেই হয়তো ভুলে গেছো বা ক্লিয়ার মানে ক্লিয়ার না এখনো। তো সেই জন্য এখানে হচ্ছে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন অফ ইউনিভেরিয়েট ফাংশন। এটা ইউনিভেরিয়েট এবং বাইভেরিয়েট দুইটার জন্যই আমি এখানে দেখাবো, এবং এই দুইটা বোঝার পরে আমরা হচ্ছে এই কোনো একটা নন লিনিয়ার সিস্টেমকে কিভাবে লিনিয়ারাইজ করে একটা লিনিয়ার সিস্টেম দিয়ে অ্যাপ্রক্সিমেট করা যায় সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টপিক। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।